আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। মঙ্গলবার সকাল 10টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেল 4টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ, জানালেন আইন উপদেষ্টা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের মন্তব্য। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান তারেক রহমানের। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রার সাফল্য দেখিয়েছে বাংলাদেশ, বলছে নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক সহ দুজনকে হত্যা মামলার রায় ৪ঠা মার্চ। চট্টগ্রামে রোজার আগেই বেড়েছে ভোগ্যপণ্যের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতাদের নাগালের বাইরে অধিকাংশ পণ্য। নাইজেরিয়ায় কয়েকটি গ্রামে বন্দুকধারীদের অতর্কিত হামলা, নিহত ৩২, আহত অনেকে। এবং বিশ্বকাপ ক্রিকেটে হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় কলম্বোতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস অ্যানফ্রেল। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রেহান এন হেতিওয়ারেচ্ছি। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় যে ব্যয় হয়েছে তা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেন রেহানা এন হেতিওয়ারেচ্ছি। তিনি বলেন, নতুন সরকারের দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে বিএনপির প্রতি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় তারেক রহমান একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা আশা করেন। সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়। ইকবাল ফরহাদের রিপোর্ট। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীর এক হোটেলের হলরুম তখন দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে পূর্ণ। যাদের ত্যাগে ফ্যাসিবাদের জাতাকল থেকে মুক্তি এসেছে, ফিরেছে গণতন্ত্র, তাদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। বিএনপির প্রতি আস্থা রাখায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, এ ভালোবাসার প্রতিদান দেওয়ার কথা। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য
নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের মাঠের ভুল বোঝাবুঝি ভুলে যেতে হবে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। এবার দেশ গড়ার পালা আমাদের। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়প্রণত হবে আদর্শ, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। তিনি বলেন, দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার উপর জোর দেওয়া হবে। বিএনপি জনগণের সামনে যেসব ওয়াদা করেছে তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার পুত্র তারেক রহমান বিজয়ের এমন সময়ে তার মা বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। সুন্দর একটি ভোট উপহার দেয় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন বিএনপি প্রধান। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। আজানের পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন সহ আরও কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। বিটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পর্যবেক্ষক দলের প্রধানরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বেশ প্রতিযোগিতামূলক হয়েছে। আফরিন জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিদেশি পর্যবেক্ষকরা বলেন, ভোটাররা যে স্বাধীনভাবে ভোট দিয়েছে সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রধান ইভার্স ইয়াপস বলেন, ইউর পর্যবেক্ষকরা 805টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে বলে জানান তিনি। This election has been conducted in a participatory and credible manner, and in that sense I think that the Bangladesh Central Electoral Commission has really done a great job to
have these participatory and credible elections. I think that Bangladesh's history has shown both higher levels of turnout. I myself was visiting something like it might be 8 polling centers on the voting day, but the mission itself has records of 805 polling stations all across the country. My own impressions were largely good. এবারে নির্বাচন ও গণভোট নিয়ে একই মন্তব্য করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ফ্রেলের চেয়ারম্যান রুহানা এন হেত্তিয়ারাচ্চি। We didn't have free fair elections last 15 years. We didn't have inclusive elections. We didn't have a transparent election. So this is the opportunity which we got under the interim government to having such a good elections. But in overall, I think this is a historic election in Bangladesh. পর্যবেক্ষকরা জানান ভোট গ্রহণে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল দৃঢ় এবং ভোটারদের আগ্রহও ছিল উল্লেখযোগ্য। তারা বলেন প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সুপ্রশিক্ষিত পদ্ধতিতে ভোট পরিচালিত হয়েছে। According to all the information we have gathered from our local interlocutors and partners and from our observers on the ground, it is fair to say that this was a participatory and credible electoral process that we have observed. We will come back to Bangladesh in a few months' time with our final conclusive report about those elections, where all the information is collected. And this would include, and this will include also the recommendations in many fields, well, where there might be some improvement. In overall, I think security, I mean, we need to appreciate the law enforcement authority. There was a proper coordination with the elections management, elections commissions. I think they have so much of effort to identify the risk areas, risk polling stations in a different level, high level, medium level, low level, and they have made their effort. They have made some sort of arrangements prior to the elections. I think that make confidence of the voters in certain extent. নির্বাচন কমিশনের এবারের নির্বাচনের ভূমিকা প্রসঙ্গে এই দুই পর্যবেক্ষক দলের প্রধান বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে, তাই প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন। The Central Electoral Commission has been restructured, and I think that, and we have also been in contact with them, and they have been also helping us, and they were those who invited us, first of all, because they were really willing to have very transparent and good process, and they have coped with the situation rather well. At least this is what our data show. It's remarkable, as I said earlier, because they also new to the system. But I think day and night they make the effort to coordinate with the law enforcement officers, train their nearly 1 million staffs. It's not easy to handle 43,000 polling stations, and also dealing with the technology, the CCTV cameras, to make confidence of the people. তবে সব শেষে দেশের মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন উভয় পর্যবেক্ষক দল। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় ৪ মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ আসামি পুলিশ সদস্য, যাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার রয়েছে এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়া এই ট্রাইব্যুনালে আজ আরও ৬টি মামলায় গ্রেপ্তার মোট ১১ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ রাজধানীর আগারগাঁওয়ে
নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের কমিশনারগণ এবং ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে 11 দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান ও জাতীয় নাগরিক পার্টি NCPর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান 11 দলীয় জোটের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন এবং পার্লামেন্টে যাবেন ও তারা পার্লামেন্টে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। তিনি আরও জানান, কয়েকটি সংসদীয় আসনের ফলাফল পুনঃগণনার দাবি জানানো হয়েছে ইসির কাছে। রমজান উপলক্ষে চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ এবার আগে ভাগে বেড়েছে অধিকাংশ পণ্যের দাম। ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারে পণ্যের ঘাটতি না থাকার কথা বলা হলেও বাস্তবে সবগুলো পণ্য ক্রেতাদের নাগালের বাইরে। আতিকুর রহমানের রিপোর্ট। রমজান আসতে বাকি আর মাত্র কটা দিন। অনেকে রমজান আসার আগেই মাসের কেনাকাটা সেরে ফেলেন, কেউ কেনেন পরে। পর্যাপ্ত মজুদ ও সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে চাল, ডাল, চিনি এবং ভোজ্য তেলের দামে এখনই অস্বস্তি সাধারণ মানুষের। পেঁয়াজ আজকের বাজারে পেঁয়াজ 50 টাকা, আলু আপনার বস্তা 14 টাকা, 13.5 টাকা। তারপর চাউল মোটাটা মনে করেন 40 থেকে 60-এর মধ্যে মোটামুটি মধ্যবিত্তদের চাল পাওয়া যাচ্ছে। চিকনেরটা তুলনামূলক মোটার তুলনায় একটু বেশি, তবে বর্তমানে বাজার ঠিক আছে। আর যেগুলা গরিবের খাদ্য, সন্না, গুটি, ওগুলার বাজার কম আছে। এলসির কারণে আরও কমছে। আপনার সন্নাগুলা চলতেছে 2250 থেকে 2300 টাকা। আর যেগুলা ফাইজাম, নুরজান, এলসি এগুলা 2350, 2320, 30 এরকম। তেলের দাম একটু বেশি হলো, কিন্তু আমরা মোটামুটি ভাবছি কমার বেশ। আমরা এখন সোয়াবিনটা আমরা 194 টাকা বিক্রি করছি, আর সুগারটা 169, 68, টাকা, আর পাম অয়েলটা 163। বছরের তুলনায় রমজান মাসে বাড়ে নিত্যপণ্যের চাহিদা। সেই চাহিদাকে পুঁজি করে সিন্ডিকেট কিংবা কৃত্রিম সংকটের ভয় থাকে সাধারণ ক্রেতাদের মনে। 2026 সালের রমজানকে সামনে রেখে এর মধ্যে বাজারে চিনি, ছোলার ডাল এবং তেলের দাম ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আজকে হচ্ছে আলুর রেট নতুনটা হচ্ছে 13, 13.5 টাকা, আর পুরানটা হচ্ছে আপনার 11.5, 12। আর পেঁয়াজ রসুন হচ্ছে আপনার চাইনাটা হচ্ছে 149, 50। ফাইজা মাছে আমরা 2400 বেচতেছি, মিনিট বেচতেছি 2650, জিরে বেচতেছি 3700, কাটাই বেচতেছি ভালোগুলি 4000, নিচেগুলি 3700, 3800 এরকম আর কি। রমজানে ইফতারের অতি প্রয়োজনীয় পণ্য বেগুন, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ বর্তমানে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে আসা খেজুরের বাজার আগের তুলনায় সামান্য কমলেও রমজানে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্রেতারা। কিছুদিন আগেও যে খেজুর আমরা 1100 থেকে 1200 টাকা বিক্রি করতাম, ওই খেজুরটা এখন মনে করেন 800 টাকা থেকে 700 টাকা চলে আসছে আর কি। তো আপনার খেজুর রমজান উপলক্ষে তেমন বাড়ার কথা ছিল, কিন্তু ওই হিসেবে বাড়ে নাই। আমরা আজওয়া খেজুর আগে বিক্রি করতাম 1000 টাকা বা 950 টাকা, ওই খেজুর এখন 700 টাকা বিক্রি করতেছি। মেটজুল খেজুর যেটা আগে 1400 টাকা কেজি ছিল, সেটা এখন বিক্রি করতেছি আপনার 950 টাকা, 1000 টাকা। যেমন মরিয়ম খেজুর আগে আপনার ছিল 700 টাকা, ওই খেজুর এখন 520 টাকা, 500 টাকা বিক্রি করতেছি। সব কিছুই বাড়তি, অর্থাৎ আমরা যারা আছি মধ্যম শ্রেণীর মানুষ, তাদের কষ্ট হয়ে যাইতেছে আর কি। যেমন নিত্যপণ্যর সাথে আমাদের আয়ের সাথে ব্যয়ের কোনো ইয়ে নাই। রমজানের আগে অনেক কম ছিল, এখন খুব বাড়তি। যেমন গত 3 দিন আগেও কাঁচামরিচ ছিল 20 টাকা, 25 টাকা পাওয়া, এখন হলো 40 টাকা। একটা লেবু ছিল 5 টাকা, এখন একটা লেবু 25 টাকা। তারপর পেঁয়াজ যেটা দেশিটা বেরিয়েছে, ওটা 40-50 টাকা ছিল, এটা এখন 60 টাকা।
কোনোটা সস্তা না, সব কিছুর দাম বাড়িয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেজন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ যদি অবৈধভাবে মজুত করে বাজার অস্থির করার চেষ্টা করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটা দোকানে মনিটরিং করছি, এই লিফলেট আকারেও দিয়েছি, যাতে করে কোনো কিছুতেই দ্রব্যমূল্য কোনো জায়গায় নিয়ন্ত্রণ থাকে বা কোনো কিছু অশুভ কোনো যেন আক্রমণ করতে না পারে বা কোনো কিছু কাস্টমার যেন বিভ্রান্তি না হয়, কষ্ট না পায়, সেদিকে আমার সর্বাত্মক থাকবে। আশ্বাস আর বাস্তবতার এই টানাপোড়েনের মাঝে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। নিয়মিত বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামিয়ে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কার্যকর ভূমিকা রাখার দাবি সাধারণ মানুষের। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আবারও ভয়াবহ সশস্ত্র হামলা হয়েছে। মোটরসাইকেলে চড়ে 3টি গ্রামে হামলা চালিয়ে অন্তত 32 জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। আগুন দেওয়া হয়েছে ঘরবাড়ি ও দোকানপাটে। অপহরণ করা হয়েছে বহু মানুষকে। দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তার সংকট নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ স্মৃতি। শনিবার ভোরে নাইজেরিয়ার নাইজার রাজ্যের টুঙ্গা মাকেরি, কঙ্কোসো ও পিসা গ্রামে একযোগে হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে শতাধিক হামলাকারী গ্রামগুলোতে ঢুকে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। এতে 32 জন নিহত হয়। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়। বেনিন সীমান্ত সংলগ্ন বর্গো এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এসব সশস্ত্র গোষ্ঠী। স্থানীয়ভাবে তাদের ডাকাত হিসেবে পরিচিত হলেও তারা অপহরণ, হত্যাকাণ্ড এবং গ্রামবাসীকে বাস্তুচ্যুত করার মতো ভয়াবহ অপরাধে জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার সময় আকাশে সামরিক যুদ্ধ বিমানের শব্দও শোনা যায়। ধারণা করা হচ্ছে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায়। নাইজার স্টেট পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিউদুন জানান, টুঙ্গা মাকেরি গ্রামে অন্তত 6 জন নিহত হয়েছেন এবং বহু মানুষকে অপহরণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে উত্তর নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী এবং সশস্ত্র অপহরণকারী চক্রের কারণে জটিল নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতেই পাশের কাউরা রাজ্যে আরেক হামলায় নিহত হন 162 জন। ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণে আনতে সরকারের ওপর চাপ বাড়ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নাইজেরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগ তুলেছে। তবে হামলার শিকার হচ্ছেন মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযান চললেও আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। নতুন করে সহিংসতার আশঙ্কায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ। চীনের বাজারে পণ্য রপ্তানিতে আফ্রিকার দেশগুলোকে কোনো শুল্ক দিতে হবে না। আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলনে এমন বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শুরু হওয়া এই সম্মেলনে চীনা প্রেসিডেন্ট জানান, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক রাজনীতিতে গ্লোবাল সাউথ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চীন ইতোমধ্যে 33টি আফ্রিকান দেশের জন্য শূন্য শুল্ক সুবিধা চালু করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 মে থেকে এসওয়াতিনি বা সোয়ালিল্যান্ড ছাড় সব আফ্রিকান দেশের পণ্যে শুল্ক শূন্য হবে। এসওয়াতিনি তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। চীন বর্তমানে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অবকাঠামো উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে বড় বড় প্রকল্পেও বিনিয়োগ করেছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র গত বছর বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের পর অনেক আফ্রিকান দেশ বিভিন্ন
বিকল্প বাণিজ্য অংশীদার হিসেবে চীন সহ অন্য দেশগুলোর দিকে ঝুঁকছে। এদিকে আফ্রিকার দেশগুলোর সংগঠন আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ অবিলম্বে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। গতকাল ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় সংগঠনের ৩৯তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের জনগণের দুর্ভোগ বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করে। এখানকার মানুষের দুর্ভোগ বন্ধ করতে হবে। তিনি আফ্রিকায় চলমান একাধিক সংঘাতের কথাও তুলে ধরেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ইয়েলো লাইন বা হলুদ রেখা। তথাকথিত সেই হলুদ রেখার বাইরেও এ হামলা চালানো হয়। গাজার আল শিফা হাসপাতালের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলার বিষয়ে রোববার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পরপরই হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত হয়েছে। এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে হত্যা করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলাভি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক হস্তক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করার জন্য কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ যথেষ্ট নয়। পাহলাভির মতে, ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কৌশলগত স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট সামরিক আঘাত হানা হলে তা ইরানি জনগণকে গণ অভ্যুত্থানে উৎসাহিত করবে এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথ প্রশস্ত হবে। পাহলাভি যুক্তি দিয়েছেন যে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানিদের মুক্তি ত্বরান্বিত করা সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদে আরও বেশি প্রাণহানি রোধ করবে। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ইরানের জনগণের উপর দমন পীড়ন বন্ধ করতে এবং বিশ্ব শান্তি রক্ষায় আমেরিকার উচিত সরাসরি পদক্ষেপ নেওয়া। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,518.80, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 3.22% বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 14,064.20, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 3.65% বেশি। আজ 247টি কোম্পানির 51,29,320টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 24,65,94,000 টাকারও বেশি। এর মধ্যে 220টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 17টির কমেছে এবং 10টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজার। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.97 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 86.55 টাকা, কানাডিয়ান ডলার 89.82 টাকা, হংকং ডলার 15.46 টাকা, ইউরো 145.18 টাকা, ব্রিটিশ পাউন্ড 166.96 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.91 টাকা, কুয়েতি দিনার 396.20 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.92 টাকা, থাই বাত 3.89 টাকা, ভারতীয় রুপি 1.35 টাকা,
চীনা ইউয়ান 17.72 টাকা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়াবিদ জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 24 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 50 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 23 মিনিটে, জোয়ার সকাল 7টা 2 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 50 মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যে 7টা 3 মিনিটে।